এশিয়া শুধু একটা মহাদেশ ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে ইতিহাস, সংস্কৃতি আর ক্ষমতার দ্বন্দ্বের এক বিশাল মঞ্চ। কিন্তু ভাবুন তো, এই বিশাল প্রেক্ষাপটের ঠিক কোন জায়গায় প্রাচীন ইতিহাস আর আজকের দিনের ভূ-রাজনৈতিক উত্তেজনা সবচেয়ে তীব্রভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন আজ আমরা ঠিক সেই জায়গাটাতেই ডুব দেব। এই যে দেখছেন এশিয়ার মানচিত্রটা, একবার চোখ বোলালেই বোঝা যায় এটা কতটা বিশাল। রাশিয়া থেকে ইন্দোনেশিয়া, জাপান থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত এর বিস্তার। আর এই বিশাল এলাকার মধ্যেই লুকিয়ে আছে হাজারো গল্প আর ভবিষ্যতের অনেক সংঘাতের বীজ। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত বড় একটা মহাদেশের ঠিক কোন জায়গায় ইতিহাসের সাথে আজকের দিনের টেনশন সবচেয়ে বেশি মিলেমিশে একাকার হয়ে গেছে? এর উত্তরটা হচ্ছে দক্ষিণ এশিয়া। হ্যাঁ, আজকের আলোচনাটা ঠিক এই অঞ্চলকে নিয়েই। এটা কিন্তু বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ আর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোর একটা। একদিকে দেখুন উত্তরে সুউচ্চ হিমালয়, আর অন্যদিকে দক্ষিণে উত্তাল ভারত মহাসাগর। এর মাঝেই রয়েছে দক্ষিণ এশিয়া। মোট ৮টা দেশ নিয়ে তৈরি এই উপমহাদেশই আজ আমাদের আলোচনার কেন্দ্রে। দেশগুলো হল আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান আর শ্রীলঙ্কা। দেখুন, প্রত্যেকটা দেশের কিন্তু নিজস্ব একটা পরিচয় আছে, কিন্তু ভূগোল তাদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে। আর এটাই এই অঞ্চলকে এতটা ইন্টারেস্টিং আর একই সাথে জটিল করে তুলেছে। চলুন এবার একটু ভেতরের দিকে তাকাই। এই অঞ্চলের আসল মজাটা এর বৈপরীত্যের মধ্যে। মানে, এখানে শুধু ভৌগোলিক বৈচিত্র্যই না, দেশগুলোর মধ্যেও আকাশ পাতাল তফাৎ রয়েছে। ব্যাপারটা শুরুই হয় সাইজ দিয়ে। একদিকে আছে ভারতের মতো বিশাল একটা দেশ, যা আয়তনে বিশ্বের সপ্তম। আর ঠিক তার উল্টো দিকে দেখুন ছবির মতো সুন্দর ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, এই অঞ্চলের সবচেয়ে ছোট দেশ। এবার যদি জনসংখ্যার ঘনত্বের দিকে তাকাই, তাহলে তো পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশগুলোর একটা, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের ঠাসা। আর মালদ্বীপে ঠিক তার উল্টো চিত্র, এই অঞ্চলের মধ্যে সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ। শুধু তাই না, সরকার চালানোর পদ্ধতিতেও কত রকম ফের। যেমন ধরুন নেপাল, ভারত, বাংলাদেশ এগুলো হলো ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র, আবার পাকিস্তান, আফগানিস্তান হলো ইসলামিক প্রজাতন্ত্র। ওদিকে ভুটানে আবার সাংবিধানিক রাজতন্ত্র, আর শ্রীলঙ্কা সাংবিধানিক বৌদ্ধ রাষ্ট্র। ভাবা যায় একই অঞ্চলে এত ধরনের সিস্টেম একসাথে চলছে। আচ্ছা, এবার তাহলে এই অঞ্চলের সবচেয়ে বড় আর প্রভাবশালী দেশ ভারতের দিকে একটু ফোকাস করা যাক। ভারতের দিকে তাকালে প্রথম যে জিনিসটা মাথায় আসে তা হলো এর বিশাল আকার। এই ভৌগোলিক বিশালতাই কিন্তু দেশটাকে শুধু দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু বানায়নি, বরং বিশ্বমঞ্চেও একটা বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। এই যে ২৮ সংখ্যাটা দেখছেন, এটা হলো ভারতের রাজ্যের সংখ্যা। ভারত আসলে একটা যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র বা ফেডারেল রিপাবলিক, যা এই ২৮টা রাজ্য আর ৮টা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে তৈরি। মানে, এর প্রশাসনিক কাঠামোটা যে কত বড় তা এখান থেকেই বোঝা যায়। আর এই সংখ্যাটা ১.৩৫ বিলিয়ন। এটা হলো ভারতের জনসংখ্যা, মানে প্রায় ১৩৫ কোটি মানুষ। এটা যেমন ভারতের একটা বিরাট শক্তি, তেমনি একটা বড় চ্যালেঞ্জও বটে। ভারতের পরিচয় দিতে গেলে কয়েকটা বেসিক জিনিস বলতেই হয়, যেমন এর রাজধানী নয়াদিল্লি আর সরকার ব্যবস্থা হল যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র। ১৯৪৭-এর ১৫ই আগস্ট তো দেশ ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হল, কিন্তু পুরোপুরি একটা সার্বভৌম প্রজাতন্ত্র হিসাবে এর যাত্রা শুরু হয় ১৯৫০-এ ২৬শে জানুয়ারি থেকে। এটাই আধুনিক ভারতের সূচনা। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক জটিলতা বুঝতে গেলে কাশ্মীর ইস্যুটা না বুঝলে চলবেই না। এটা এই অঞ্চলের উত্তেজনার একটা পারফেক্ট কেস স্টাডি। চলুন এই বহুদিনের পুরনো সমস্যাটা নিয়ে একটু কথা বলা যাক। তো কাশ্মীর সংকটটা আসলে কি? একদম সহজ করে বললে এর শুরুটা ১৯৪৭ সালে ভারত ভাগের সময় থেকেই। তখনকার কাশ্মীর ঠিক করতে পারছিল না যে তারা ভারত না পাকিস্তানের সাথে যাবে, আর সেই থেকেই এই অঞ্চলের মালিকানা নিয়ে বিরোধের শুরু, যা আজও চলছে। এখনকার পরিস্থিতিটা হল কাশ্মীর অঞ্চলটা ৩টে দেশের নিয়ন্ত্রণে ভাগ হয়ে আছে।
এই ম্যাপটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার বোঝা যায়। সোর্স মেটেরিয়াল অনুযায়ী এর কিছু অংশ ভারত, কিছু পাকিস্তান আর কিছু চীন নিয়ন্ত্রণ করে। এই আলাদা আলাদা রঙগুলোই নিজ নিজ দেশের নিয়ন্ত্রিত এলাকা দেখাচ্ছে। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, নিরপেক্ষভাবে বলতে গেলে সোর্স মেটেরিয়াল অনুযায়ী এই এলাকাগুলোকে বলা হয় ভারত শাসিত কাশ্মীর, পাকিস্তান শাসিত কাশ্মীর আর চীন শাসিত কাশ্মীর। মানে কে কোন এলাকাটা এখন নিয়ন্ত্রণ করছে এটা বোঝানোর জন্য এই টার্মগুলো ব্যবহার করা হয়। এই সংকটকে ঘিরে কিন্তু বেশ কয়েকটা বড় যুদ্ধও হয়েছে। 1947-48-এর যুদ্ধটা ছিল একদম প্রথম রক্তাক্ত এক সূচনা। এরপর 1971 সালের যুদ্ধ, যার ফলে বাংলাদেশের জন্ম হয়, সেটা এই অঞ্চলের ভূ রাজনীতিকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। আর 1999 সালের কার্গিল যুদ্ধ, সেটা তো দেখিয়ে দিয়েছে যে এই উত্তেজনা আজও কতটা জীবন্ত। তাহলে দেখুন, আমরা পুরো একটা মহাদেশের বড় ছবি থেকে শুরু করে একটা নির্দিষ্ট অঞ্চলের একটা নির্দিষ্ট সমস্যার গভীরে চলে এলাম। এতে এটাই বোঝা যায় যে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা গল্প একে অপরের সাথে কতটা গভীরভাবে জড়িয়ে আছে। এখান থেকে আমাদের মূল শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, কোনো জায়গার বর্তমানকে যদি ঠিকঠাক বুঝতে হয়, তাহলে সেখানকার ভূগোল, ডেটা আর ইতিহাস এই সব কিছুকে একসাথে মিলিয়ে দেখতে হবে। নইলে পুরো ছবিটা কখনোই পরিষ্কার হবে না। আর এই সব কিছুর পর শেষমেশ একটা বড় প্রশ্ন এসেই যায়, দক্ষিণ এশিয়ার এই দেশগুলো তো প্রতিনিয়ত পাল্টাচ্ছে, বিকশিত হচ্ছে। তাহলে আগামী দশকগুলোতে এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটায় ক্ষমতা আর শান্তির ভারসাম্যটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে?